কি ব্যাপার? আমি বনের কোথাও খাবার খুঁজে পাচ্ছি না কেন? সে কখন থেকে খাবার খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও কোনো খাবারই দেখছি না। না, আমি বরং টিয়ের বাড়িতে যাই, দেখি টিয়ের বাড়িতে কোনো খাবার পাই কিনা। আমার যে বড্ড খিদে পেয়েছে। এ কথা বলে কাকুলি টিয়ের বাড়িতে যায় আর টিয়েকে ডাকতে থাকে। টিয়ে, এই টিয়ে, বাড়িতে আছিস? একটু বাইরে আয় তো দেখি। কাকুলি দিদি, তুমি আমার বাড়িতে কি মনে করে? টিয়ে, আমি বনের কোথাও খাবার খুঁজে পাচ্ছি না, আর আমার অনেক খিদে পেয়েছে, তাই তোর কাছে আসলাম একটু খাবার চাইতে। কাকুলি দিদি, আমার বাড়িতেও যে কোনো খাবার নেই। খিদের জ্বালায় আমিও যে অসুস্থ হয়ে পড়ছি, কোনো কাজে মন বসাতেই পারছি না। বনে এত খাবারের সংকট দেখা দিবে আমি তো ভাবতেই পারিনি। এখন যে কি করব বুঝতেই পারছি না। কি বলছিস? তোর ঘরেও খাবার নেই? তবে কি আমাদের না খেয়ে মরতে হবে? আমার তো তাই মনে হচ্ছে কাকুলি দিদি। তবে আমার মন বলছে টুনির ঘরে খাবার আছে। আমরা যদি টুনির কাছে গিয়ে খাবার চাই, টুনি নিশ্চয় আমাদেরকে ফিরিয়ে দিবে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস টিয়ে। চল আমরা টুনির কাছে যাই। এরপর কাকুলি ও টিয়ে টুনির বাড়িতে যায় আর টুনিকে গিয়ে বলতে থাকে। টুনি, আমরা বনের কোথাও খাবার খুঁজে পাইনি, তাই তোর কাছে এসেছি খাবার চাইতে। তুই আমাদের একটু খাবার দিতে পারবি? কাকুলি দিদি, তোমরা কোথাও খাবার খুঁজে পাওনি? কিন্তু আমি তো কালকেই বন থেকে কিছু খাবার সংগ্রহ করে আনলাম আমার সাত কন্যার জন্য। আর আজকে তোমরা খাবার খুঁজে পাচ্ছ না? এমনটা তো হওয়ার কথা নয়। তবে তোমাদের দেখে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে। দাঁড়াও, আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। তোকে অনেক ধন্যবাদ টুনি, তোর এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। ঠিক আছে কাকুলি দিদি, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। এরপর কাকুলি ও টিয়ে টুনির কাছ থেকে খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর বনের মধ্যে ধীরে ধীরে খাবারের সংকট দেখা দিতে থাকে। তাই বনের পাখিরা অনেক চিন্তায় পড়ে যায়। কাকুলি দিদি, আমাদের বনে যে খাবারের সংকট দেখা দিয়েছে, এখন আমরা খাবার কোথায় পাবো? আমার সাত কন্যা যে আমার পথ চেয়ে বসে আছে, ওদের আমি এখন কি খেতে দিব? আমি যে কিছুই বুঝতে পারছি না। টুনি বোন, তোকে আর আমি কি বলবো? তুই তো সবই দেখতে পাচ্ছিস, এই বনে কোথাও কোনো খাবার নেই। আমার তো মনে হচ্ছে খাবার খুঁজতে আমাদেরকে পাশের বনে যেতে হবে, না হলে যে আমরা না খেতে পেরে মরে যাব। কাকুলি দিদি, তুমি ঠিক বলেছো। চলো আমরা পাশের বনে গিয়ে দেখি খাবার পাই কিনা। কাকলি ও টুনি পাশের বনে চলে যায় আর পাশের বন থেকে কিছু খাবার খুঁজে নিয়ে তারা নিজেদের বনে চলে আসে। আর এইভাবেই বনের পাখিরা পাশের বন থেকে খাবার সংগ্রহ করে জীবন যাপন করতে থাকে। কিন্তু একদিন টুনি ভীষণ অসুস্থ হয়ে পড়ে, তাই টুনি পাশের বনে খাবার খুঁজতে যেতে পারে না। মারে, আমি তো ভীষণ অসুস্থ, তাই আজ পাশের বনে যেতে পারিনি। ঘরে তো কোনো খাবারও নেই। এখন তোরা কি খেয়ে থাকবি? মা, তুমি তো অসুস্থ, তবুও তুমি আমাদের নিয়ে চিন্তা করছো। তোমাকে আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না মা। আমরা আজ কিছু একটা ব্যবস্থা করে নিব। তুমি চুপ করে একটু বিশ্রাম নাও। তোরা আবার কি করবি? বনে তো কোনো খাবারই পাওয়া যায় না। মা, আমরা সাত বোন মিলে পাশের বনে যাব খাবার খুঁজতে। তুমি আমাদের নিয়ে ভেবো না তো, আমরা তো এখন বড় হয়ে গেছি। কি বলছিস? তোরা পাশের বনে যাবি? কিন্তু তোদের যদি কোনো বিপদ হয়? মা, আমাদের কিছুই হবে না। আমরা শুধু পাশের বনে যাব আর খাবার নিয়ে চলে আসব। এ কথা বলে টুনির সাত কন্যা পাশের বনে যায় খাবার খুঁজতে। তখন হঠাৎ একটা কান্নার আওয়াজ শুনতে পায়। বোন, তোরা কোনো কান্নার আওয়াজ শুনতে পেয়েছিস? কে যেন কান্না করছে, কিন্তু এ বনে তো আমি কাউকে দেখতে পেলাম না। তাহলে কে কাঁদছে এমন করে? হ্যাঁ দিদি, আমরাও কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। আমার মনে হয় কেউ কোনো বিপদে পড়েছে, তাই এভাবে কাঁদছে। চল আমরা একটু এগিয়ে গিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, চল 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 তোরা। এরপর সাত কন্যা এদিক ওদিক তাকাতে থাকে আর তারা দেখতে পায় গাছের নিচে একটা পরী তার মেয়েকে নিয়ে কান্না করছে। কে তুমি? আর এভাবে কাঁদছো কেন? আমি হলাম পরী, আমার মেয়ে ভীষণ অসুস্থ, তাই আমি কাঁদছি। তোমার মেয়েকে তুমি সুস্থ না করে এভাবে কাঁদছো কেন?
আমি আমার মেয়েকে সুস্থ করতে পারবো না, কারণ আমার মেয়েকে সুস্থ করতে হলে আমাকে পাতালপুরীতে যেতে হবে। আর সেই পাতালপুরীতে আছে এক ডাইনি। ডাইনির কাছে আছে আমার মেয়েকে সুস্থ করার ঔষধ, কিন্তু পরীরা কখনোই পাতালপুরীতে যেতে পারে না। তাই আমিও আমার মেয়েকে সুস্থ করে তুলতে পারছি না। ও আচ্ছা, এই ব্যাপার। পরি, তুমি আমাদের বলো ওই পাতালপুরি কোথায় আছে? আমরা ওই পাতালপুরিতে যাব আর তোমার মেয়েকে সুস্থ করার ওষুধ নিয়ে আসব। কিন্তু আমরা কি করে সেই ওষুধ চিনতে পারবো পরি? তোমরা সত্যি পাতালপুরীতে যাবে? কিন্তু কিন্তু তোমরা যদি কোনো বিপদে পড়ো তখন কি হবে? আমাদের কিছুই হবে না, তুমি কোনো চিন্তা করো না। এখান থেকে 100 ক্রোশ দূরে ওই পাতালপুরি অবস্থিত। আর তোমরা ডাইনির কাছে গিয়ে সবুজ রঙের ঔষধের শিশি চাইবে, তাহলে ওই ডাইনি তোমাদের সবুজ রঙের ঔষধের শিশি দিয়ে দিবে। কিন্তু সেখানে যেতে তোমাদের একদিন সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, তবে আমরা ওই পাতালপুরিতেই যাচ্ছি। এ কথা বলে সাতকন্যা পাতালপুরীর উদ্দেশ্যে রওনা হয়, আর সেখানে গিয়ে পৌঁছাতে তাদের একদিন সময় লেগে যায়। এই তো আমরা পাতালপুরিতে এসে গেছি। এখন শুধু ওই ডাইনির কাছ থেকে সবুজ রঙের ওষুধের শিশি নিতে হবে। চল আমরা পাতালপুরির ভিতরে প্রবেশ করি। পাখির ছানা আমার পাতালপুরিতে কি করছে? ডাইনি, আমরা তোমার কাছ থেকে একটা সাহায্য নিতে এসেছি। দয়া করে তুমি আমাদের খালি হাতে পাঠিয়ে দিও না ডাইনি। তোরা আমার কাছে সাহায্য চাইতে এসেছিস? বল, তোদের কি সাহায্য চাই? বল। এরপর টুকি ডাইনিকে সব কথা খুলে বলে, আর সব শুনে ডাইনি বলতে থাকে, তোরা আমার কাছে সাহায্য চাইতে এসেছিস, তাই আমি তোদের খালি হাতে ফিরিয়ে দিব না। এই নে তোদের ঔষধের শিশি। তোমাকে অনেক ধন্যবাদ ডাইনি, এবার আমরা আসি। ডাইনির কাছ থেকে ঔষধ নিয়ে সাতকন্যা সেখান থেকে চলে যায়। আর একদিন পর তারা তাদের বনে ফিরে আসে আর পরীর কাছে যায়। পরি, আমরা তোমার মেয়েকে সুস্থ করার ঔষধ নিয়ে এসেছি। এর নাও ঔষধ, তোমার মেয়েকে খাইয়ে দাও। মা, আমি তো সুস্থ হয়ে গেছি, আমার আর কষ্ট হচ্ছে না মা। আমার মেয়ে সুস্থ হয়ে গেছে, সব হয়েছে তোমাদের জন্য। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে সুস্থ করার জন্য। তোমরা আমার অনেক বড় উপকার করেছো, তাই আমি তোমাদেরকে কিছু উপহার দিতে চাই। বলো বলো তোমরা আমার কাছে কি উপহার চাও? তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দিব। সত্যি বলছো? আমরা যা চাইবো তুমি আমাদেরকে তাই দিবে? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। তবে তুমি এমন কিছু করো যাতে আমাদের বনে কখনো খাবারের অভাব না হয়। তাই আমরা চাই আমাদের বনে কোনো পাখিকে যেন খাবারের জন্য অন্য বনে যেতে না হয়। আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে। এ কথা বলে পরি জাদু করে আর বনের সব ফল গাছে অনেক ফল ধরিয়ে দেয়। তা দেখে সাতকন্যা ভীষণ খুশি হয়। দিদি দিদি, দেখ ফলের গাছগুলোতে অনেক ফল ধরেছে, আমার তো অনেক আনন্দ হচ্ছে। তোমরা খুশি হয়েছো তা দেখে আমার অনেক ভালো লাগছে। তোমাদের বনে আর কখনো খাবারের অভাব হবে না। তোমরা গাছের ফল খেয়ে সুখে দিন কাটাতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি, আমাদেরকে সাহায্য করার জন্য। তোমার এই ঋণ আমরা কখনো ভুলবো না। এরপর সাতকন্যা পরীকে বিদায় দিয়ে বাড়িতে চলে যায় আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। সব শুনে টুনি ভীষণ খুশি হয় এবং এরপর থেকে বনের পাখিরা সুখে দিন কাটাতে শুরু করে।
কণিকা, এইভাবে আর কতদিন বসে থাকবো বলো তো? আমাদের তো কিছু একটা করতে হবে নাকি? এইভাবে বসে খেলে তো একদিন অনাহারে মরে যেতে হবে। যজ্ঞ, আমরা তো ভারী কাজ করতে পারবো না। আর এই বনে তুমি কি এমন কাজ করতে চাও বলো তো? আমার মাথায় তো কোনো কাজই আসছে না, আমরা কি করব? কণিকা, এই বনে তো কোনো বিরিয়ানির দোকান নেই, চলো আমরা একটা বিরিয়ানির দোকান দেই। আমার বিশ্বাস আমরা বেশ ভালো লাভ করতে পারবো। সে তো বুঝলাম, কিন্তু যজ্ঞ, আমি তো বিরিয়ানি রান্না করতে পারি না। আর বিরিয়ানি রান্না করতে না পারলে বিক্রি করব কি করে বলো তুমি? তুমি বরং এই চিন্তা বাদ দাও আর অন্য বুদ্ধি বের করো। না না, এটাই ঠিক আছে, বিরিয়ানি রান্না নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ওই ছোট্ট টুনি বেশ ভালো বিরিয়ানি রান্না করতে পারে, চলো ওকে গিয়ে বলি আমাদের হয়ে বিরিয়ানি রান্না করতে। আরে দাদা দিদি, তোমরা আমার বাড়িতে, তা কি দরকার? টুনি, আমরা বনে একটা বিরিয়ানির দোকান খুলতে চাচ্ছি, মানে ঠেলা গাড়িতে করে বিরিয়ানি বিক্রি করতে চাচ্ছি। কিন্তু একটা সমস্যা হয়েছে, আর সেটা হলো কণিকা বিরিয়ানি রান্না করতে পারে না। তুই যদি আমাদের হয়ে বিরিয়ানি রান্না করে দিস তাহলে খুব ভালো হবে। সবই বুঝলাম, কিন্তু কষ্ট করে তোমাদেরকে বিরিয়ানি রান্না করে দিলে তো আমার কোনো লাভ হবে না। আরে লাভ হবে হবে, বিরিয়ানি বিক্রি করে যে টাকা পাবো সেই টাকার অর্ধেক তোর আর বাকি অর্ধেক আমাদের। বল, তুই কি রাজি আমাদের বিরিয়ানি রান্না করে দিতে? হ্যাঁ দাদা, আমি রাজি। তাহলে কালকে সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসিস। কণিকা, চলো বাড়িতে গিয়ে সব ব্যবস্থা করি। যজ্ঞ কণিকা বাড়িতে আসে। পরের দিন সকালে টুনি যজ্ঞ কাকের বাড়িতে আসে আর বলতে থাকে, দাদা, সব রেডি করেছো কি? হ্যাঁ হ্যাঁ, সব রেডি, চল রান্নাঘরে, তোকে সব দেখিয়ে দিচ্ছি। কণিকা টুনি রান্নাঘরে আসে আর টুনি বিরিয়ানি রান্না করে। রান্না শেষে টুনি বলে, দাদা, তোমরা বিরিয়ানি বিক্রি করতে যাও, আমি বরং বিকেলে এসে টাকা নিয়ে যাব। বিরিয়ানি নাও, বিরিয়ানি, গরম গরম মজাদার বিরিয়ানি। এসো এসো দাদা দিদিরা, এসো এসো, বিরিয়ানি খেলে বারবার চাইবে। এসো এসো, ঝটপট এসো আর চটপট নিয়ে যাও। সুস্বাদু বিরিয়ানি, বিরিয়ানি আমার অনেক পছন্দ। কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। দিদি কণিকা, আমাকে এক প্লেট দি, আমার যে আর তর সইছে না, কতদিন হলো বিরিয়ানি খাই না। দিদি, এক প্লেট কিন্তু 500 টাকা। আরে, প্রিয়র জিনিস খেতে কৃপণতা করতে নেই, আর টাকা হলো হাতের ময়লা। আজ আছি কাল নেই, তুই টাকা নিয়ে ভাবিস না, আমি দিয়ে দিব। আমাকে আগে বিরিয়ানি দে তো, আমার জিভের তো জল আর থামছে না। কণিকার বিরিয়ানি খেয়ে বেশ প্রশংসা করে আর টাকা দিয়ে চলে যায়। এইভাবে একে একে বনের সবাই আসে আর বিরিয়ানি কিনে নেয়। যজ্ঞ কণিকা সব বিরিয়ানি বিক্রি করে বাড়িতে আসে আর খুশি মনে টাকা হিসাব করতে থাকে। যজ্ঞ, একদিনে বেশ লাভ করেছি, এইভাবে চলতে থাকলে আমরা তাড়াতাড়ি ধনী হব গো। যজ্ঞ কিছু বলতে যাবে তার আগেই ওখানে টুনি আসে। কি ব্যাপার দাদা দিদি, তোমাদের দেখছি বেশ খুশি লাগছে। তা কত টাকার বিরিয়ানি বিক্রি করেছো? পুরো 5,000 টাকার রে, সব বিরিয়ানি বিক্রি হয়েছে। তোর হাতে জাদু আছে বলতেই হবে। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না। দাদা, আমার টাকা দাও তো, আমি বাড়িতে যাই। যজ্ঞ টুনিকে অর্ধেক টাকা দেয় আর টুনি চলে যায়। টুনি চলে যাওয়ার সাথে সাথে কণিকা বলে, যজ্ঞ, আমরা সারা দিন রোদে পুড়ে মুখের কথা খরচ করে কষ্ট করে বিরিয়ানি বিক্রি করব, আর টুনি কিনা সামান্য রান্না করেই অর্ধেক টাকা নেবে। এইভাবে চললে তো আমরা ধনী হতে পারবো না। ঠিকই বলেছো তুমি, দেখো না হাওয়ার মতো আসলো আর টাকা নিয়ে চলে গেল। যজ্ঞ, কাল থেকে আমরা টুনিকে শুধু রাঁধুনির মতো 500 টাকা পারিশ্রমিক দিব, কেমন? ঠিক আছে, সারাদিন অনেক পরিশ্রম করেছি, চলো এবার ঘুমিয়ে পড়ি। ওরা ঘুমিয়ে পড়ে।
পরের দিন টুনি আবারও আসে বিরিয়ানি রান্না করতে। টুনি বিরিয়ানি রান্না করে চলে যায়। যজ্ঞ কণিকা সেই বিরিয়ানি বনে বিক্রি করতে যায়। সারাদিন সব বিরিয়ানি বিক্রি করে বিকালের দিকে যজ্ঞ কণিকা বাড়িতে আসে, আর ঠিক তখনই টুনিও আসে। দাদা, আমার টাকাটা দাও তো। এই নে 500 টাকা। 500 টাকা কেন? তোমরা তো বিরিয়ানি আরো বেশি দামে বিক্রি করেছো। বেশি ভনিতা না করে আমাকে পুরো অর্ধেক টাকা দিয়ে দাও তো। যা দিয়েছি সেটা নিয়ে কেটে পড়। বেশি তর্ক করলে এটাও পাবি না, বুঝেছিস? তোমরা আমার সাথে অন্যায় করছো, আর আমি বললেই দোষ। তাড়াতাড়ি টাকা দাও, নয়তো আমি তোমাদের নামে ঈগল দাদার কাছে বিচার দিব। টাকা দিব আমরা, আর তুই দিচ্ছিস হুমকি? যা এখান থেকে, 1 টাকাও দিব না তোকে। কাল থেকে তোর বিরিয়ানি রান্না করা লাগবে না, যত সব। যা ভাগ। যজ্ঞ কণিকা টুনিকে অপমান করে তাড়িয়ে দেয়। টুনি যেতে যেতে বলে, পাজি কাকের দল, আমিও কালকে বিরিয়ানি রান্না করব আর বনে বিক্রি করব, এই বলে দিলাম আমি। কণিকা, তুমি টুনির মতো বিরিয়ানি রান্না করতে পারবে না? পারবো না মানে? ওর চেয়ে ভালো রান্না করব। আমি এই 2 দিন ওর রান্না দেখে সব শিখে ফেলেছি। ছিছি, কি বিশ্রী খেতে। ওয়াক তো, এসব কি রে কণিকা? 2 দিন ভালো বিরিয়ানি খাইয়ে ভালো লাভ পেয়ে লোভ বেড়ে গেছে তোদের, তাই না? আমরা তোদের বিরিয়ানি খাবো না। এই সবাই চলো টুনির বিরিয়ানি খেতে। ওয়াও, কি দারুন, একদম সুস্বাদু, জাস্ট ওয়াও। দে টুনি, আরেক প্লেট দে। এই পাজি কাকা কাকের বউ, এই দেখ টাকা। আজ থেকে কেউ আর তোদের বিরিয়ানি কিনবে না। যজ্ঞ, এই টুনির এমন সুখ আমার সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি কিছু একটা করো, যাতে এই টুনির পতন হয়, ও এই বন থেকে চলে যায়। এখন আমার মাথায় কিছুই আসছে না। চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় ভাববো। যজ্ঞ, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে গো। সেটা হলো, আমরা ঈগল দাদাকে হাত করে নিব। ঈগল দাদা আমাদের পক্ষ হলে ঈগল দাদাকে দিয়ে ওই টুনিকে এই বন থেকে তাড়াবো। কিন্তু ঈগল দাদাকে হাত করবে কিভাবে? আমি শুনেছি ঈগল দাদা স্যুপ অনেক পছন্দ করে, আর আমি তো স্যুপ অনেক সুন্দর করে রান্না করতে পারি। আমরা স্যুপ রান্না করে ঈগল দাদাকে সেই স্যুপ খাইয়ে ঈগল দাদার মন জয় করব, আর ওই ঈগল দাদাই টুনিকে তাড়িয়ে ছাড়বে, আর আমাদেরও লাভ হবে। ঠিক বলেছো তুমি। তুমি স্যুপ রান্না করতে লেগে পড়ো। কণিকা স্যুপ রান্না করতে শুরু করে। টুনি বাইরে থেকে যজ্ঞ কণিকার সব কথা শুনে মনে মনে ভাবে, ওরে পাজি কাকের দল, আবারও পাজি বুদ্ধি আছিস? এবার তো তোরা এই বন ত্যাগ করবি। ঈগল দাদা আমাকে নয়, তোদের তাড়াবে। দেখ তোরা আমি এবার কি করি। যজ্ঞ, স্যুপ রান্না শেষ, চলো এবার কি ঈগল দাদাকে ডেকে নিয়ে আসি। যজ্ঞ কণিকা ঈগলের বাড়ির দিকে উঠতে থাকে। এই সুযোগে টুনি কণিকার ঘরে প্রবেশ করে। সুপে এমন মরিচের গুঁড়া মেশাবো যে ঈগল তোদের পাজিগির কঠোর শাস্তি দিবে। টুনি সুপে মরিচের গুঁড়া মেশায় আর বাড়িতে চলে আসে। এদিকে কণিকা ঈগলকে বলে, ঈগল দাদা, আমরা তোমাকে অনেক সম্মান করি। আমরা তোমার জন্য তোমার পছন্দের স্যুপ রান্না করেছি, তাই তোমাকে ডাকতে এসেছি। আমাদের সাথে গিয়ে আমার হাতের বানানো স্যুপ খেয়ে আমাদের ধন্য করো। তোরা এত ভালোবাসিস আমাকে, চল এক্ষুনি যাবো স্যুপ খেতে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে, মরে গেলাম। ঝাল, ও ঝাল, বাঁচাও, পানি পানি। পাজি কাক, তোরা আমাকে সেই জন্য ডেকেছিস? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই বনে তোদের আর থাকা হবে না। ঈগল যজ্ঞ কণিকাকে মারতে থাকে। ওদের মারতে মারতে বন থেকে তাড়িয়ে দেয়। টুনি সবটা দেখে হাসে আর বলতে থাকে, পাজি কাকের দল, এবার বোঝ মজা। তোরা কোথায় যাচ্ছিস এত সকাল সকাল? মা, আমার তো কলেজ শেষ হয়েছে, আবার নতুন একটা চাকরিও পেয়েছি, তাই ভাবছি আজ বন্ধুদের সাথে একটু ঘুরতে যাব, আর তার কারণে আমি একটু বের হচ্ছি।
বের হ, তাতে কোনো সমস্যা নেই। আমি তোর জন্য একটা মেয়ে দেখে রেখেছি। আমার মেজতো বোনের মেয়ে, দেখতে অনেক সুন্দর। এখন তো তোর চাকরি হয়ে গিয়েছে, তাই আগামীকাল আমি তোর বিয়ের দিন ঠিক করেছি। এসব তুমি কি বলছো মা? আমার বিয়ে আর আমাকে আগে জানালে না, তারপর মেয়েটাকেও দেখলাম না, শুনলাম না, তেমন মেয়েকে আমি কি করে বিয়ে করব বলো তো? মেয়ে অনেক সুন্দর, তুই দেখলেই তার সৌন্দর্যে পুরো মুগ্ধ হয়ে যাবি। শুধুমাত্র মেয়েটা একটু পড়াশোনা জানে না। আমি একটা শিক্ষিত ছেলে হয়ে কি না একটা অশিক্ষিত মেয়েকে বিয়ে করব? অসম্ভব ব্যাপার, এটা আমি কিছুতেই করতে পারবো না। আমি ছোটবেলা থেকেই তোদের বিয়ে ঠিক করে রেখেছি, তাই তোকে বিয়ে করতেই হবে, এটা আমার শেষ কথা। দেখো মা, আমি কোনো শিক্ষিত মেয়ে ছাড়া বিয়ে করতে পারবো না। আমার একটা সম্মান আছে, সবার সাথে মিশতে হবে, আর তার কারণে আমার বউকে স্মার্ট হতে হবে। স্মার্ট মেয়ে দিয়ে কি কখনো সংসার হয়? সংসারের জন্য একজন নম্রভদ্র সাংসারিক মেয়ের প্রয়োজন হয়, তাই এই বিয়ে তোকে করতেই হবে। মিনু টুনটুনি জোর করেই তার শিক্ষিত ছেলের সাথে অশিক্ষিত মেয়ে টুনির বিয়ে দিয়ে দেয়। এদিকে বাসর ঘরে, এই অশিক্ষিত কেউ ভূত, তুই আমার বিছানায় কি করছিস? হ্যাঁ, আমি তোমার বউ, তোমার বিছানায় আমি থাকবো না তো কোথায় থাকবো? আমার মা তোকে এবাড়ির বউ হিসেবে মানতে পারে, কিন্তু তোর মতো মেয়েকে আমি কোনোদিনই আমার বউ হিসেবে মেনে নিতে পারবো না। যা, মেঝে গিয়ে ঘুমা। টুনি তার স্বামীর মুখে এমন কথা শুনে যেন আকাশ থেকে মাটিতে পড়ে যায়। এদিকে টোনা তার বিছানায় শুয়ে পড়ে, আর টুনি সারা রাত জানালার পাশে কেঁদে কেঁদে রাত পার করে দেয়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। টোনা, ওঠো, তোমার অফিসের সময় হয়ে গিয়েছে। আরে আরে, উঠেই কোথায় যাচ্ছো? এই চাটা তো খেয়ে নাও। তোর চা তুই খা। আহ, এটা তুমি কি করলে? আমার মাথা যে চলে যাচ্ছে। যতবার তুই আমার সামনে আসবি ততবার তুই আমার কাছে অপমানিত হবি, বুঝেছিস? তার থেকে তোর জন্য ভালো হয় যে তুই আমার বাড়ি ছেড়ে চলে যা। এসব বলে টোনা বাড়ি থেকে বেরিয়ে অফিসে চলে যায়। এদিকে টুনি চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে মিনু চলে আসে। তুই কাঁদছিস কেন রে মা? আর তোর মাথাটাও তো লাল হয়ে গিয়েছে। কোথায় মা, আমি তো কাঁদছি না, আসলে চোখে একটু পোকা পড়েছে, তাই আর কি চোখ দিয়ে একটু জল বেরিয়েছে। ওসব কিছু না মা, ছাড়ুন তো ওসব। চলুন, আমি আপনাকে সকালেই নাস্তা দিচ্ছি। মায়ের চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়, বুঝেছি রে মা। তোর স্বামী হয়তো এখন তোকে মেনে নিতে পারছে না, কিন্তু তোকে ওর মন জয় করে নিতে হবে। আর স্বামীর মন জয় করে চলাই স্ত্রীর ধর্ম, কথাটা মনে রাখিস মা। ঠিক আছে মা, আমার মনে থাকবে। তাহলে চলো এবার দুজনে মিলে খাবার খেয়ে নেই। এরপর মিনু আর টুনি মিলে খাবার খেতে চলে যায়, আর খাবার খেয়ে যে যা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এরপর একদিন সন্ধ্যায় টোনা এক শিক্ষিত শহরের মেয়েকে বাড়িতে নিয়ে আসে। টোনা, মেয়েটা কে? ওকে তুই বাড়িতে কেন এনেছিস? মা, ওর নাম মুন্নি, আর আমরা একে অপরকে অনেক ভালোবাসি। আমরা বিয়ে করব ঠিক করেছি। এক থাপ্পড়ে তোর গাল ফাটিয়ে দিবই বলে দিলাম। যা, মেয়েটাকে বাইরে রেখে আয়। মাদার ইন ল, আপনি এটা বলতে পারেন না। কে কি বলতে পারে না পারে সেটা তোমাকে শেখাতে হবে না। যাও, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি। এই কো ওয়াইফ, একদম বেশি টক করবি না। টোনা মাই হাজবেন্ড। তোর মতো ওসব ইংলিশ হয়তো আমি বলতে পারি না, তবে শুদ্ধ বাংলা বলতে পারি, তাই শুদ্ধ বাংলাতে বলছি। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর কথা আজ শুনেছি, কিন্তু এরপরও যদি এমন কথা শুনি তাহলে তোকে মেরে বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দিব, এই বলে দিলাম। মুন্নি, চলো এবার। টোনা মুন্নিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর টুনি বসে বসে অনেক কান্না করতে থাকে। এরপর দেখতে দেখতে 2 দিন কেটে যায়।
একদিন সকালে, মা, আজ আমার কিছু অফিস কলিগ আসবে, তুমি ভালোভাবে খাবার রান্না করবে। আর হ্যাঁ, ওই অশিক্ষিতটা যেন কোনোভাবেই তাদের সামনে না আসে। টুনি, টোনা যাই বলুক না কেন, আজ তুই নিজ হাতে রান্না করবি আর সবার সামনে যাবি। ঠিক আছে মা। এরপর টুনি মিনুর কথা মতো অনেক রান্না করে। এদিকে দেখতে দেখতে বিকেল হয়ে আসে আর টোনার অফিসের কলিগরাও চলে আসে। আর এসেই তারা খেতে বসে যায় আর খাবার খেয়ে বলতে থাকে, আহ, এত সুস্বাদু খাবার আমি আগে কোনোদিন খাইনি। তার রান্নাগুলো বৌদি করেছে নিশ্চয়। না মানে হ্যাঁ। তাহলে আপনার কপাল ভালো যে এমন একজন বউ পেয়েছেন যে কিনা ঘরে থেকে আপনাকে এত সুস্বাদু খাবার রান্না করে খাওয়াতে পারে। আর আমার বউটা হলো উচ্চ শিক্ষিতা, সারাদিন নিজের কাজ, ফ্যাশন আর বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকে। আমার দিকে যে একটু তাকাবে সেটাও করে না, একটু ভালো মন্দ রান্না করেও আমাকে খাওয়ায় না। তার সেই সময়টাই নেই। আপনি অনেক ভাগ্যবান মিস্টার টোনা যে এমন একটা বউ পেয়েছেন। বান্টির এমন কথা শুনে টোনার মনটা একটু নরম হয়ে যায়। আরে বান্টি দাদা, তাই নাকি? হ্যাঁ মিস্টার টোনা, তা একদিন বৌদিকে নিয়ে আমার বাড়িতে আসবেন। আর বৌদি, আপনি একটু আমার বউটাকে শিখিয়ে দিয়ে আসবেন, যাতে করে আমিও একটু মিস্টার টোনার মতো রোজ ভালো মন্দ খাবার খেতে পারি। জি আচ্ছা। এরপর কলিগরা চলে যায় আর টোনা নিজের মনে কিছুটা অনুশোচনা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর মুন্নিকে নিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকে। মুন্নি, তুমি কি আমার সব কথা শুনবে? বিয়ের পর আমাকে রান্না করে খাওয়াবে? না না, আমি রান্না করতে পারবো না। আমি যদি রান্না করতে যাই তাহলে তো আমার স্কিন নষ্ট হয়ে যাবে, হাত নষ্ট হয়ে যাবে। তার থেকে ভালো আমি তোমার জন্য কাজের মেয়ে রেখে দিব, নয়তো তোমার ওই বড় বউকে রেখে দিব শুধু তোমার রান্নার কাজ করে দেওয়ার জন্য। হা 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 হা। এ কি টোনা, তুমি হাসছো কেন? এমনি হাসছি, চলো আইসক্রিম খেয়ে আসি। এরপর টোনা আর মুন্নি আইসক্রিম খাওয়ার জন্য রাস্তা পার হতে ধরে আর তখনই একটা গাড়ি এসে টোনাকে ধাক্কা মেরে চলে যায় আর টোনা রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। ওরে বাবা রে, আমি পালাই, নয়তো টোনার বাড়ির লোক এসে আবার আমাকেই পুলিশে ধরিয়ে দিবে। মুন্নি টোনাকে না ধরে সেখান থেকে পালিয়ে যায় আর রাস্তার লোকজন টোনাকে তুলে হাসপাতালে নিয়ে যায়। আর বাড়ির লোককে খবর দেয়। খবর পেয়ে টুনি আর মিন্টু হাসপাতালে ছুটে যায়। টোনা, তুমি ঠিক আছো তো? টোনা, তুমি রাস্তা পারাপার হবে, একটু দেখবে না? এমন কেউ করে বলো তো? অস্থির হয়েও না টুনি, আমি ঠিক আছি। আর তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে শিক্ষিত হয়ে অহংকারে ডুবে গিয়েছিলাম, যার কারণে আসল হিরে চিনতে পারিনি। তবে এমন ভুল আর কখনো হবে না। তুমি নিজেকে শুধরে নিয়েছো, আমি তাতেই অনেক খুশি। এবার চলো বাড়িতে ফিরে যাওয়া যাক। এরপর টোনা, টুনি আর মিনু বাড়িতে ফিরে যায় আর অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।